আহত মুখে বলল, আমি কি কিছু বিশ্লেষণ করতে পারি না? পারিস? আচ্ছা বলতো, কাল সারাদিনে কেসের কোন পয়েন্টটা তোকে বেশি স্ট্রাইক করেছে? স্কুলের ওই আইডেন্টিটি কার্ডের ব্যাপারটা বলেই জোরে জোরে মাথা নাড়ল টুপুর। না না, ওই কালো হন্ডা সিটি, মানে যেটা ভাড়া করা হয়েছিল। ভেবে চিনতে বল। বুঝেছি, তুমি নিশ্চয়ই ফোন বুথে আসা লোক দুটোর কথা বলছো, যারা সাইকেলে। তো ওগুলো তো কেসের সূত্র, ক্লু, স্ট্রাইকিং পয়েন্ট আলাদা। যেমন আমরা যে কেসটা টেক আপ করেছি, ক্রিমিনালরা তো জানলো কি করে? এটা কি এমন কঠিন? ঘটনাটা জানে তো মাত্র 4 জন, রুস্তমজি, লীলা ম্যাডাম, BMW ড্রাইভার আর কাজের মেয়েটি। বলেই টুপুর তরাক করে লাফিয়ে উঠল। তারক, তারক, ড্রাইভার তারকই তো সোর্স। আর একজনকে বাদ দিলি, রনির স্কুলের প্রিন্সিপাল ম্যাডাম। উনি কেন জানতে যাবেন? উত্তেজনায় আঙুল নাচালো টুপুর। তারও কি বলেছে? অত সহজে 2 এ 2 4 করিস না। তারও কি বা জানবে কি করে যে আমি ডিটেকটিভ? আমাদের ফ্ল্যাটের দরজায়, লেটার বক্সে কোথাও তো পেশাটা লেখা নেই। রুস্তমজিও নিশ্চয়ই তারককে আমাদের পরিচয় দেননি। তবু মনে তো হতেই পারে। রনিকে পাওয়া যাচ্ছে না, তারপরে আমাদের ডাকা হলো। ভুল করছিস টুপুর, 2 জন মহিলা, তার মধ্যে একজন স্কুল গার্ল। এদের ছট করে ডিটেকটিভ বলে ধরা যায় কি? অনুমান তো করাই যায়। হুম, খটকাটা থেকেই যাচ্ছে। টুপুর চুপ করে গেল। নিতিনও খাচ্ছে নীরবে। পার্থ দুজনকে ঝলকে দেখে নিয়ে বলল, এবার আমি 2-1টা প্রশ্ন করতে পারি? স্বচ্ছন্দে, তবে তাড়াতাড়ি, হাতে কিন্তু বেশি সময় নেই। যশোরের বুটটায় তুমি কখন কল করেছিলে? কাল রাত্রিরেই, রুস্তমজির ফোন আসার মিনিট 15 পর। অর্থাৎ অ্যারাউন্ড 10:30টা। ওপাশে কে ফোন ধরেছিল? একজন মহিলা, নাম নীলিমা বসাক। তাকে আমি জিজ্ঞাসা করেছি 9:20 থেকে 9:30টার মধ্যে কে বা কারা বুথে ফোন করতে এসেছিল। মহিলা জানিয়েছেন একজনই এসেছিল সাইকেলে, বয়স বছর 40, চেহারা নেহাতি সাদামাটা, এবং মহিলা তাকে আগে কখনো দেখেননি। সে যাই হোক, দুটো ফোন কলে ঘটনা কি প্রমাণ করে দিচ্ছে না যে দুষ্কৃতীরা কাছে পিঠেই কোথাও থাকে, অন্তত লেক টাউন থেকে খুব দূরে নয়? হতে পারে। তাহলে তো কেসের সমাধান সূত্রে হয়েই গেছে। এবার অনিশ্চয়তাকে জানিয়ে দাও, গোয়েন্দা বিভাগের আইজি ওই এলাকা খানা তল্লাশি চালালেই কালো হন্ডা সিটিও বেরিয়ে আসবে, সঙ্গে রনিও। কি সহজ পন্থা। মিতিন দুদিকে মাথা নাড়ালো। মাঝখান থেকে রনির প্রাণটা যায় আর কি। আহা, তুমি আর রুস্তম যে দুজনেই তো নিশ্চিত ওদের খুন খারাপিতে যাওয়ার মুরদ নেই? ঠিক কথা, তবে ধরা পড়ার আশঙ্কা প্রবল হলে তারা মরিয়া হয়ে কি কাণ্ড ঘটাবে তা কি আগে থেকে বলা যায়? সুতরাং ওই ঝুঁকিতে আমি যাবই না। মিতিন যেন সামান্য দম নিয়ে বলল। তাছাড়া ওই ঝুঁকি নিয়ে কোনো লাভও নেই। কেন? ক্রিমিনালরা যথেষ্ট চতুর। আমরা যে দুটো বুথের লোকেশন বের করে তাদের ধাওয়া করতে পারি, তারা তা মোটা ভালো মতোই জানে। তবু তারা দুটো কাছাকাছি বুথ থেকে ফোন করেছে। সাইকেলও খানিক তফাতে রাখতে পারতো, যাতে বুথ মালিকের চোখ না পড়ে, কিন্তু রাখেনি। কেন? কারণ তারা চায় আমরা যেন ধরেই নিই তারা ধারে কাছে থাকে, যেখান থেকে সাইকেলে আসা যাওয়া করা যায়। তার মানে রনিকে আরও দূরে কোথাও রেখেছে? অন্তত তুমি যেরকমটা অনুমান করছো সেরকম কোথাও নেই। ওরা চায় অন্ধের মতো খুঁজে খুঁজে আমরা নাকাল হই। ইতিমধ্যে টাকা দেওয়ার সময়টাও চলে আসুক, তখন মুক্তিপণটা নিয়ে রনিকে ফেলে রেখে তারা চম্পট দেবে। পার্থ ভারী নিরাশ হলো, গোমরা স্বরে বলল, তবে তো ফোন বুথের ক্লু কোনো কাজেই লাগবে না। কিছুই ফেলনা নয় স্যার, যদি তাকে ঠিকঠাক ইউজ করা যায়। ছোট্ট একটা হাসি ছুড়ে দিয়ে মিতিন ঢুকে গেল স্নানে। পার্থ আর টুপুর মুখ চাওয়াচাই করল।
কি যে ধাঁধায় তাদের ফেললো মিতিন। রুস্তমজির অফিস আসলে বহুতল বাড়ির পঞ্চম তলায়। প্রবেশপথে কাঁচের দরজা, পেরোলেই রিসেপশন কাউন্টার। সাবেকি পিবিএক্স বোর্ড থেকে নিয়ে এক বাঙালি তরুণী সেখানে বিদ্যমান। অফিসটিও বেশ পুরনো ধাঁচের। প্রকাণ্ড ঘরখানায় আধুনিক ধারায় টিউবিকল নেই। ছড়ানো ছেটানো টেবিলে কাজ করছে জনা 30 কর্মচারী। কিছু কিছু টেবিলে কম্পিউটার মজুদ। মিতিন রিসেপশনিস্ট মেয়েটিকে বলল, আমরা একটু মিস্টার জরিওয়ালার সঙ্গে দেখা করতে চাই। প্রয়োজনটা জানতে পারি? একটা চ্যারিটির ব্যাপারে এসেছি, উনি ডোনেশন দেবেন বলেছিলেন। অ্যাপয়েন্টমেন্ট আছে কি? ইয়েস, 11টায়। ছোট্ট পিবি বক্স বোর্ডখানায় সুইচ নামিয়ে কার সঙ্গে যেন টেলিফোনে কথা বলল মেয়েটি। তারপর ঘাড় হেলিয়ে মিতিনদের বলল, প্যাসেজ ধরে এগিয়ে যান, মিস্টার জরিওয়ালার চেম্বার একদম শেষে। গিয়ে সেক্রেটারিকে স্লিপ দিন, উনি স্যারের কাছে পাঠাবেন। রুস্তমজির ঘরের ঠিক বাইরেটায় তার একান্ত সচিব অশোক মজুমদারের প্রকোষ্ঠ, কাঁচ দিয়ে ঘেরা। এখানেও টেবিলে কম্পিউটার আর অজস্র কাগজপত্র এবং টেলিফোন। ল্যান্ডলাইনে কথা বলছিলেন অশোক মজুমদার। বয়স বছর 50। মাথায় হালকা টাক, চোখে কালো ফ্রেমের চশমা, পুরু লেন্সের ওপারে চোখ দুটো যেন ড্যাবা ড্যাবা, নিষ্প্রাণ। মিতিন পার্থর সঙ্গে টুপুরের মতো এক কম বয়সী আগন্তুককে দেখেও কোনো জিজ্ঞাসা ফুটল না অশোক মজুমদারের মুখমণ্ডলে। রিসিভারে হাত চেপে বাড়িয়ে দিয়ে দর্শনার্থীদের স্লিপ। চটপট ফোনালাপ শেষ করে ঢুকলেন রুস্তমজির রুমে। প্রায় সঙ্গে সঙ্গেই বেরিয়ে ভাবলেশহীন স্বরে বললেন, যান ভেতরে। রুস্তমজির নিজস্ব কক্ষটি ভারী ছিমছাম, সাদামাটা। ধনাঢ্য ব্যবসায়ী সুলভ জাঁকজমক নেই কোথাও, বরং একটু যেন সেকেলে ধরনের। কাঠের আলমারি, স্টিলের কেবিনেট ছাড়া আসবার বলতে একখানা সেক্রেটারিয়েটের টেবিল আর কটা চেয়ার। দেওয়ালে দুটো ফটো ঝুলছে। চোগা চাপকান টুপিধারী পার্সি ভদ্রলোকটি সম্ভবত রুস্তমজির বাবা, অন্যটি এক শুশ্রূধারী সন্ন্যাসীর, জরথ্রষ্ট। একটি মোটা কুর্সিতে বসেছিলেন রুস্তমজি। উঠে দাঁড়িয়ে পার্থর সঙ্গে আলাপ করলেন। আসন গ্রহণ করতে বললেন মিতিনদের। বসতে বসতে টুপুরের মনে হলো আজ যেন কেমন অন্যরকম দেখাচ্ছে রুস্তমজিকে। ও হ্যাঁ, চোখে আজ সোনালি ফ্রেমের চশমা, পরশু তো ছিল না। মিতিনের মনেও বুঝি ওই একই প্রশ্ন জাগল। জিজ্ঞাসা করল, এটা কি আপনার রিডিং গ্লাস? হ্যাঁ ম্যাডাম, তবে সামান্য মাইনাস পাওয়ারও আছে। সবসময় পড়েন না বুঝি? একেবারেই পড়তাম না, ইনফ্যাক্ট আজ থেকেই শুরু করলাম। বলতে বলতে চশমাটা খুলে টেবিলের ওপর রাখলেন রুস্তমজি। চোখ কচলে বললেন, খুব অসুবিধা হচ্ছে, তবে ডাক্তারবাবুর হুকুম সারাক্ষণ চোখে লাগিয়ে রাখতে হবে। প্রথম প্রথম ওরকম অস্বস্তি হয়, সয়ে যাবে আস্তে আস্তে। রুস্তমজি একটুক্ষণ চুপ, তারপর গলা নামিয়ে বললেন, তা ম্যাডাম, আপনাদের প্রোগ্রেস কতদূর? এগোচ্ছে। কিছু ইন্টারেস্টিং তথ্য পেয়েছি। আপনার টাকার বন্দোবস্ত কমপ্লিট? আজ বিকেলের মধ্যে পুরো রেডি হয়ে যাবে। ইফ ইউ ডোন্ট মাইন্ড মিস্টার জরিওয়ালা, কীভাবে ব্যবস্থাটা করলেন যদি জানতে পারতাম। কয়েক সেকেন্ড স্থির দৃষ্টিতে মিতিনকে দেখলেন রুস্তমজি। শুকনো হেসে বললেন, আপনার প্রশ্নটা বুঝতে পেরেছি ম্যাডাম, কিন্তু টাকার সোর্স আপনার কাছে বলা যাবে না। তবে এতটুকুনি শুনে রাখুন, ব্যবসায়ীরা নানা সময় এই ধরনের কাঁচা টাকার প্রয়োজন হয় এবং কোনো প্রশ্ন ছাড়াই সেই টাকা যোগান দেওয়ার লোকও আছে কলকাতায়। আপনি নিশ্চিন্ত থাকুন, আমার এই টাকা জোগাড়ের সংবাদ কাকপক্ষেও জানে না। কীভাবে করছি, করতে কিচ্ছু না। এমনকি লীলাকেও কথাটা ভাঙিনি। এখন সমস্যা শুধু একটাই, 500 টাকা 100 টাকা মিলিয়ে তো টাকার আয়তনটা একটু বেশি হয়ে যাচ্ছে।
পার্থ মাথা দুলিয়ে বলল, অর্থাৎ ক্যারি করার অসুবিধে, তাই তো? হ্যাঁ সাহেবজি। কিভাবে নিয়ে যেতে হবে, ঝোলায় না ব্রিফকেসে, এখনও তা জানায়নি। প্লাস আমাকে তো আমার গাড়িতে যেতে অ্যালাউ করবে কি না তাও বুঝছি না। যদি পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করতে বলে, ট্যাক্সি বা বাস গোছের কিছু, তাহলে তো প্রবলেমে পড়ে যাব। তা বটে, ওভাবে নিয়ে যাওয়ার ঝুঁকিও তো আছে। আমি আর ওসব ভাবতে চাই না সাহেবজি। রুস্তমজির মুখখানা ভারী ফ্যাকাশে দেখালো। সত্যি বলতে কি, ভাবনা করার ক্ষমতাও বুঝি লোপ পাচ্ছে। এবার বড় অসহায় বোধ করছি যেন। স্বাভাবিক, এমন একটা সংকটে পড়েছেন। একটা নয় সাহেবজি, অনেক। নিজের কষ্ট চেপে একদিকে স্ত্রীকে সামলাচ্ছি, অন্যদিকে বাড়ির লোকের সামনে নর্মাল থাকতে হচ্ছে। এই যে কি কঠিন। অফিসে আসতে প্রাণ চাইছে না, তবু তো জোর করে আসছি, যাতে আমার অফিসের কেউ কিছু আঁচ না করতে পারে। এই তো সকালে এক বন্ধু ফোন করেছিল, হেসে হেসে তার সঙ্গে কথা বলতে হলো। এভাবে বুকে পাথর চেপে কি নিঃশ্বাস নেওয়া যায়? কিন্তু স্যার, রনির মিসিং হওয়ার খবরটা তো দু একজন জানে। তাদের মাধ্যমে কানাকানি হওয়া তো মোটেই অস্বাভাবিক নয়। আশঙ্কাটা আমার মাথায় ছিল, পরশুই দুজনকে তাই কড়াভাবে নির্দেশ করে দিয়েছি। বলেছি যদি কেউ সামান্যতম মুখ খোলে, সঙ্গে সঙ্গে তাকে পুলিশে হ্যান্ডওভার করব। তবু খবরটা কিন্তু চাউর হয়েছে মিস্টার জারিওয়ালা। না হলে গোয়েন্দা নিয়োগের সমাচারটি ক্রিমিনালদের কানে কিভাবে পৌঁছালো? আমার ধারণা ওরা আন্দাজে একটা ঢিল মেরেছে, লীলাকে ভয় দেখিয়ে বোধে বুঝে নিতে চাইছে সত্যি সত্যি কারো সাহায্য নিচ্ছে কিনা। কারণ কাল রাতে ফোনটা করলো, তখন কিন্তু গোয়েন্দা প্রসঙ্গ তোলেনি। গুড অবজারভেশন। নিতিন এবার নাক গলালো কথোপকথনে, চোখ কুচকে বলল, এমন একটা চাল ক্রিমিনালরা দিতেই পারে, কারণ ওরা জানে আপনার চেয়ে ম্যাডামকে কাবু করা বেশি সহজ। লীলাও কিন্তু ওদের কাছে গোয়েন্দা নিয়োগের কথাটা স্বীকার করেনি। একটাই কথা শুধু বলে গিয়েছে, আমি কিচ্ছু জানি না, আপনারা আমার ছেলেকে ফিরিয়ে দিন। আচ্ছা মিস্টার জরিওয়ালা, ওরা কি ম্যাডামকে আর রনির গলা শুনিয়েছিল? না। আপনাকে কাল রাতে? হুম। বোঝা গেল প্রথমবারও ফোনের সময় রনি ধারে কাছে ছিল না, ওরা টেপ করা গলা শুনিয়েছে। বটেই তো, টুপুর উৎসাহিত স্বরে বলল। ফোন বুথের ভদ্রলোক তো কোনো বাচ্চার কথা বললেন না। তাছাড়া রনি নিশ্চয়ই তখন বুঝে গিয়েছে সে বাজে লোকের পাল্লায় পড়েছে, সুতরাং তাকে পাবলিক প্লেসে নিয়ে যাওয়া তো সম্ভবই না। একটা কঠিন অঙ্কের সমাধান করলি তো। মিটিনের ঠোঁটে যেন হালকা বিদ্রুপ, পরক্ষণে হাসি মুছে গলায় প্রশ্ন ফুটল, আপনি কি লীলা ম্যাডামের কাছে আসা ফোনটার নম্বর এখনো দেননি মিস্টার জরিওয়ালা? ও হ্যাঁ, একদম ভুলে গিয়েছি। রুস্তমজিকে যেন ঈষৎ অপ্রস্তুত দেখালো। পকেট থেকে মোবাইল বের করে বললেন, এখানে নোট করা আছে, লিখে নিন। তবে এটাও পাবলিক বুথেরই নাম্বার, আমি ডায়াল করে দেখেছি। কথাবার্তার মাঝেই দরজায় অশোক মজুমদারের কণ্ঠ। আসতে পারি স্যার? কি ব্যাপার? জামশেদপুর ডিলারের একটা চালান সই করানোর ছিল, আজই জিনিস পাঠাতে হবে। আপনি যে সই মেরে দিতে পারতেন অশোকবাবু। তবু নতুন পার্টি তো স্যার, আপনি যদি একবার। বলতে বলতে চালানের বইটি রুস্তমজির টেবিলে রাখলেন অশোক মজুমদার। ঝুঁকে কাগজটায় চোখ বোলাচ্ছেন রুস্তমজি। ফের অশোকের গলা, চশমাটা পরে নিন স্যার। সরি, অভ্যাস হয়নি তো, খেয়াল থাকছে না।
রুস্তমজি ফের চশমা চড়ালেন, সই করতে করতে বললেন, ফ্রেমটা কিন্তু অ্যাডজাস্ট করতে হবে, কানে লাগছে। আমি তো আপনাকে বলেছিলাম স্যার, কোনো বড় দোকান থেকে করান, আপনি শুনলেন না। বউবাজারের ওই চশমার দোকানের সঙ্গে আমাদের কত বছরের সম্পর্ক বলুন তো? বাবা মা দুজনেই ওদের কাস্টমার। ছোট থেকে দেখছি বউবাজারের মিটকাপ স্ট্রিটে আমাদের পবিত্র অগ্নি মন্দিরে গেলে বাবা একবার অন্তত দাস অ্যান্ড কোম্পানির দোকানে ঢুকবেনই। ইতিহাসটা কি হুট করে ভাঙা যায়? কথাটা যেন অশোক মজুমদারের পছন্দ হলো না। বিরস মুখে বললেন, তাহলে আর কি, কষ্ট করে পড়ুন কদিন, নেক্সট যেদিন মন্দিরে যাবেন দেখিয়ে নেবেন। আজ আপনার মুড অফ মনে হচ্ছে। রুস্তমজি টিপ্পনি কাটলেন। হাত পুড়িয়ে রেখে খাচ্ছেন বুঝি? আমার প্র্যাকটিস আছে স্যার। মিসেস তো প্রায় ছেলে মেয়ে নিয়ে বাপের বাড়ি যায়। এবার তারা কবে ফিরছে? রবিবারের আগে নয়। এই কদিন হোম ডেলিভারি আনিয়ে নিন, মেজাজ শরীফ থাকবে। প্রসঙ্গটায় যেন অস্বস্তি বোধ করছিলেন অশোকবাবু। আস্তে আস্তে বেরিয়ে গেলেন ঘর ছেড়ে। রুস্তমজির ঠোঁটে এক ফালি হাসি। দেখেছেন তো কি সিরিয়াস টাইপ। তবে আমার ভালো মন্দের দিকে কিন্তু খুব নজর। পুরনো লোক তো প্রায় আত্মীয়র মতো হয়ে গিয়েছে। সেরকমই তো মনে হলো। মিতিনও মৃদু হাসল। এখানে কতদিন চাকরি করছেন? বছর 20। যবে থেকে কার্পেটের বিজনেসটা টেক আপ করেছি প্রায় তখন থেকে ও। মিতিন আর প্রশ্নে গেল না। ঠান্ডা মাথায় চমৎকার সাজিয়ে গুছিয়ে পেশ করলো গতকালের কার্যবিবরণী। কে জানে কেন ভাড়ার গাড়ির বিষয়টা এড়িয়ে গেল কায়দা করে। এরপর কালপ্রিটদের ফোন এলে রুস্তমজিকে কি জেনে নিতে হবে তাও শেখালো ভালোভাবে। নিচে নেমে সোজা পার্কিং লট। রুস্তমজির BMW গাড়ির জানলায় তারক সিটে ঢুলছিল, তাকে ডেকে তুলল। মিতিনদের দেখে তারক হতচকিত। মাথায় টুপিটি চড়িয়ে বেরিয়ে এলো তাড়াতাড়ি। শশব্যস্ত মুখে বলল, ইয়েস ম্যাডাম। মিতিন সরু চোখে বলল, আপনি নিশ্চয়ই জানেন আমি কে? আগে মানে? মিতিনের চোখে চোখ রেখেও তারক দৃষ্টি নামিয়ে নিল। আপনাকে তো ঢাকুরিয়া থেকে আনলাম। কেন আপনার মনিবের বাড়ি গিয়েছিলাম বলুন তো? চমক তাকিয়েও তারক ফের নতমস্তক, নিরুত্তর, নখ খুঁজছে। মিতিনের স্বর সামান্য কঠোর হলো। বুঝতে পারছেন কি আমি খুব সুবিধের লোক নই? এখন যা যা জানতে চাইবো আশা করি জবাব মিলবে। বলুন। পরশুদিন ঠিক কটায় রনির স্কুলে পৌঁছেছিলেন? বিকেলে। নয়তো কি সকালের কথা বলছি? কখন আপনি বাচ্চাটাকে আনতে গিয়েছিলেন? যেমন যাই 3টে। মিথ্যে বলবেন না। 2-5 মিনিট হয়তো লেট হয়ে গেছিল। বাজে কথা, আপনি 3:30টার আগে পৌঁছননি। হতেও পারে, ঘড়ি দেখিনি। কবজিতে রিস্ট ওয়াচ তাও দেখেননি? তারক উত্তর দিল না, গোজ মেরে রইল। এদিক ওদিক তাকিয়ে নিয়ে মিতিন গলা এক ধাপ চড়ালো। আপনার দেরির কারণেই কিন্তু রনি নিখোঁজ হলো, অর্থাৎ রনি হারিয়ে যাওয়ার জন্য আপনি কিন্তু প্রত্যক্ষভাবে দায়ী। ও, স্যারের ছেলে হারানো কেসে আপনি আমাকে জড়িয়ে দিতে চাইছেন? নার্ভাস তারক হঠাৎই তেরিয়া। মুখ চোখ আমূল বদলে গেল। আঙুল নেড়ে বলল, কৈফিয়ত আমার জন্য তৈরি আছে ম্যাডাম। পরশু সাহেবদের কাজ করতে গিয়ে আমার দেরি হয়েছিল। কি কাজ? সাহেবের চশমা ডেলিভারি নেওয়া ছিল বউবাজার থেকে। খামোখা দোকানে আমাকে বসিয়ে রাখলো। 3টের আগে নাকি ওদের কারখানা থেকে জিনিস আসে না। সেই চশমা নিয়ে যেতে যেতে আমার তো দেরি হতেই পারে। আগে রনিকে তুলে নিয়ে চশমার দোকানে যাননি কেন?
কি জানতাম একদিন লেট হলে রনি হাপিস হয়ে যাবে। পার্থ ফস করে বলে উঠল, আপনি যে সত্যি সত্যি বউবাজারে আটকে গিয়েছিলেন এটা প্রমাণ করতে পারবেন? সাক্ষী সাবুত রাখতে হবে এমনটা তো ভাবিনি, তবু খোঁজ করে দেখতে পারেন। তারক গজগজ করল। মনে যদি কুমতলব থাকতো কবেই তো রনিকে গায়েব করতে পারতাম। মিতিন যেন শুনেও শুনল না, জিজ্ঞাসা করল, রনির আইডি কার্ড তো গাড়িতেই থাকে তাই না? হ্যাঁ, ড্যাশবোর্ডেই রাখা ছিল, এখন ম্যাডামের কাছে। তারকের স্বর ধীরে ধীরে নরম হলো, ঘর ঘরে গলায় বলল, রনির এখনো কোনো খোঁজ পাননি না? উত্তর না দিয়ে মিথিন বলল, আপনি কতদিন মিস্টার জরিওয়ালার গাড়ি চালাচ্ছেন? প্রায় 3 বছর, বিএমডাব্লিউ কেনার আগে থেকে। তখন সাহেবের ফোর্ড গাড়িটা চালাতাম। আর রাকেশ কতদিন কাজ করছেন? আমার চেয়ে অনেক কম, বছর খানেক। রনির সঙ্গে কার বেশি ভাব, আপনার না রাকেশের? অবশ্যই আমার। গাড়িতে সারাক্ষণ আমার সঙ্গে বকবক করে, কোন ভিডিও গেমস কিভাবে খেলতে হয়, স্কুলে ক্রিকেট ম্যাচে কত রান করেছে, কোন সিনেমাটা ভয়ের, কোনটা হাসির, সবই আমাকে বলা যায়। যথেষ্ট চালাক চতুর ছেলে, ওকে যে কেউ ভুলিয়ে ভালিয়ে তুলে নেবে ভাবতেও পারিনি। তো রাকেশ কেমন? এমনিতে মন্দ নয়, তবে ভীষণ ফাঁকিবাজ। ঘন ঘন ডুব মারে, মেম সাহেবে গাড়ি চালান তো, সেই জন্যেই ওর আরও সুবিধা। সাহেব নিজে গাড়ি চালান না? খুব কম, কচিত কখনো কোনো পার্টিতে গেলে আমায় তাড়াতাড়ি ছেড়ে দেন, তখনই যায়। আচ্ছা, রাকেশ কি মিছে কথা বলে ছুটি নেন? সেটা তো বলতে পারবো না, তাই ফাঁকিবাজদের তো একটু গপ্প বানানোর অভ্যাস থাকে। দেশে যাওয়ার নাম করে কলকাতায় বসে নেই তো? কে জানে। বলেই তারকের চোখ সরু। কেন বলুন তো, রাকেশও কি আপনার সন্দেহ করছেন? বাদ দেওয়ার তো কোনো কারণ দেখি না, কাজটা তো কারো একার নয়, বেশ সলা পরামর্শ করেই হয়েছে। মানে? কথায় কথায় খানিক সহজ হলো তারক, আবার আড়ষ্ট রীতিমতো হাত জোর করে বলল, দয়া করে আমাকে এর মধ্যে টানবেন না ম্যাডাম, আমি কিন্তু সত্যিই কিছু জানি না। এমনই কপাল, একদিন যেতে না লেট হলো, আর সেদিনই সর্বনাশটা ঘটলো। সাহেব মেম সাহেবের দিকে আমি চোখ তুলে তাকাতে পারছি না পর্যন্ত। কি মনোকষ্টে যে ভুগছি সেটা যদি জানতেন। কিন্তু আমার যে কয়েকটা খটকা থেকে যাচ্ছে তারকবাবু। নিতিন চোখ নাচালো। কাইন্ডলি সেগুলো একটু ক্লিয়ার করবেন? কি কি খটকা? সেই দিন ম্যাডামকে তো স্কুল থেকে আগে সাহেবের অফিসে নিয়ে যাওয়া আসা উচিত ছিল, অথচ আপনি ম্যাডামকে বাড়ি ফেরার প্রস্তাব দিয়েছিলেন কেন? এরকম বলেছি? কই, মনে তো পড়ছে না। তারপর ধরুন আপনি সাহেবের কাছেই গিয়েছিলেন এবং তার জন্য আপনার দেরি হয়েছে, অথচ কথাটা আপনি সাহেব মেম সাহেবকে জানাননি কেন? বিশ্বাস করুন, আমার কোনো খারাপ উদ্দেশ্য ছিল না। ওরা যা নার্ভাস ছিলেন, তখন যদি কথাটা বলি ওরা হয়তো আমাকেই, তাই ভয় পেয়ে। নিতিন আগা পাঁচতলা দেখল তারককে, তারপর হঠাৎই প্রশ্ন হানল, আমাদের চৌরঙ্গিতে আনার সময় আপনার মোবাইলে পরপর দুটো কল এসেছিল, কার কার? একটা আমার বাড়ি থেকে, দিদির ফোন, তাড়াতাড়ি ফিরবো বলেছিলাম, দেরি দেখে ফোন করেছিল। দ্বিতীয় ফোনটা মজুমদার সাহেবের, জানতে চাইছিলেন স্যারের চশমা পেয়েছি কিনা। নিতিন চোখ ঈষৎ তেরচা করল। আচ্ছা তারকবাবু, রনিকে আনতে যাওয়ার সময় কখনো কাউকে সঙ্গে নিতেন কি, মানে অফিসের কেউ? ওরে বাবা, স্যারের গাড়িতে যাকে তাকে তুলবো? একবার সুজয়বাবু গাড়িতে উঠিয়ে যাবকুনি খেয়েছিলাম। কে সুজয়বাবু? মজুমদার সাহেবের ছোট ভাই, ক্যাশে কাজ করতেন। এখন নেই?
ছেড়ে দিয়েছেন। তারক একটু দম নিল। একবার মজুমদার সাহেবের জ্বর, অফিসে আসছিলেন না, তখন স্যার আমাকে ওর সল্লেকে বাড়ি থেকে একটা ফাইল আনতে পাঠিয়েছিলেন। ওদিকে রাস্তাঘাট তো তেমন কিছু চিনি না, ভেবেছিলাম সুজয়বাবু তো ওই বাড়িতেই থাকেন, ওকে সঙ্গে নিলে সুবিধা হবে। কিন্তু ভাইকে সাহেবের গাড়িতে দেখে মজুমদার সাহেবের সেদিন কি চোটপাট। স্যার ম্যাডাম না বলে কাউকে গাড়িতে ওঠাই না। মজুমদার সাহেবকেও নয়? উনি এ গাড়ি চড়েন না, তাছাড়া তার তো নিজের গাড়ি আছে, সেন্ট্রো। মিতিন এদিক ওদিক চোখ চালিয়ে বলল, কোন গাড়িটা? এখন কদিন আনছেন না, ব্রেকের কি গন্ডগোল হচ্ছে, সারাতে দিয়েছেন। ও। মিতিন ঠোঁট সামান্য সুচল করল। চশমাটা কি পরশুই সাহেবকে দিয়েছিলেন? না ম্যাডাম, ওই ঘটনার পর মাথাতেই ছিল না, কাল বিকেলের পথে মনে পড়ল, তখনই দিয়ে দিয়েছি। তারককে আর কোনো জেরায় গেল না মিতিন। একটুক্ষণ ভাবল কি যেন, তারপর অন্যমনস্ক পায়ে হাঁটা লাগালো নিজেদের গাড়ির দিকে। দুপুর 12টা, ঝাঁঝা রোদ্দুর। দোকানিরা খাবার সাজাচ্ছে ক্যামাক স্ট্রিটের ফুটপাতে, বিরিয়ানি থেকে ঝালমুড়ি, কি আছে আর কি নেই। অফিস বাবুদের টিফিন, গাড়ি চালাতে চালাতে পার্থর সেদিকেই নজর। লোভী লোভী গলায় বলল, এখন নিশ্চয়ই আমাদের লাঞ্চ ব্রেক? হ্যাঁ স্যার, পেট পুড়ে খেয়ে নাও, তোমাদের এখন টানা 5 ঘন্টা ছুটি। কেন কেন কেন? অবনীদা SMS পাঠিয়েছেন, মিস্টার দস্তুরের সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট হয়েছে বিকেল 6টায় ময়দানে পার্সি ক্লাবে। ততক্ষণ তোমরা খাও আর চরকি কাটো, আমি কয়েকটা কাজ সেরে আসি। টুপুর পার্থকে কোনো প্রশ্নের সুযোগই দিল না বিতিন। তারা লাগিয়ে নামিয়ে দিল কাছের শপিং মলটায়। নিজের ড্রাইভিং সিট দখল করে বলল, বাই, ঠিক সময় তোমাদের ডেকে নেব। নিমেষে লাল মারুতি হাওয়া। পার্থ হাত উল্টে বলল, আর কি, চলো আমরা আমাদের প্রোগ্রামটা ছকি। 5 ঘন্টা তো মেলা সময়, কি করে যে কাটবে। আমরা আইনক্সে একটা পিকচার দেখতে পারি। গ্র্যান্ড আইডিয়া, তার আগে কিছু সাটাই চল। ফুডকোর্টটি বাজারের 4 তলায়। চীনা, জাপানি, কন্টিনেন্টাল, মোগলাই হরেক রকমের ছড়াছড়ি। দুখানা পুরুষ্টু পিৎজা আর ব্রাউনি নিয়ে গুছিয়ে বসলো পার্থ। পিৎজা থেকে খানিকটা চিজ চেঁচে নিয়ে মুখে পুরে বলল, তোর মাসিটা গেল কোথায় বলতো? টুপুরও আন্দাজ করার চেষ্টা করছিল। মগজ খেলছে না। ঠোঁট উল্টে বলল, কে জানে। ফালতু ছুটে মরছে, ওই তারককে আরেকটু করকালেই সব হুড়মুড় করে বেরিয়ে পড়তো। কাজটা তাহলে তারকেরই বলছো? সন্দেহ আছে কোনো? চশমার দোকানটা তো ওর অ্যালিবাই। ব্যাটা জেনে শুনেই গাড়িতে গিয়েছে, যাতে রনি নির্বিঘ্নে লোপাট হয়ে যায়। অর্থাৎ তারকের একটা গ্যাং আছে? অথবা তারক গ্যাং আছে, গ্যারান্টি দিয়ে কিছু বলতে পারি। রনির আইডি কার্ডটা তারকই সাপ্লাই করে দিয়েছে, কার্যসিদ্ধি হতেই কার্ডটা ফের ব্যাক টু তারক। কিভাবে? গোটা ঘটনাটা আমি দিব্যচক্ষে দেখতে পাচ্ছি। রনিকে গাড়িতে তুলে ক্লোরোফর্ম শোকানো হলো, ব্যাস রনি অজ্ঞান। তারপর নির্দিষ্ট জায়গায় গাড়ি নিয়ে একটু অপেক্ষা। ওদিকে তারকও সময় মেপে বেরোলো চশমার দোকান থেকে এবং পথে আইডি কার্ডটা কালেক্ট করে নিল। তারকের এগেনস্টে আর কোনো প্রমাণই রইল না। কিন্তু চেনা লোকটিকে, যাকে দেখে রনি অবলীলায় উঠে পড়লো গাড়িতে? পুলিশের রুলের গুঁতো খেলে ওটাও উগড়ে দেবে তারক। তোর মাসি কেন যে এক্ষুনি ব্যাটাকে গাড়োতে ঢোকালো না? আমারও খুব অবাক লাগলো জানো, তারককে কেমন হেলায় ছেড়ে দিল মিতিন মাসি। কোনো একটা প্ল্যান নিশ্চয়ই ভাঁজছে। গবেষণার মাঝেই উঠে গিয়ে ঠান্ডা পানীয় নিয়ে এলো পার্থ। আহার পর্ব সেরে দৌড়ালো সিনেমা হলে। বেছে বুঝে একটি ইংরাজি সিনেমায় ঢুকলো। দারুণ মজার ছবি, একের পর এক উদ্ভট কাণ্ড ঘটছে। হো হো হি হি হাসছে পার্থ টুপুর।
হাসির জোয়ারে অপহরণ কাণ্ডটি প্রায় মাথা থেকে উধাও। শো ভাঙল 3:30। এবার কি করে? ঘুরে ঘুরে খানিকক্ষণ উইন্ডো শপিং করলো দুজনে। তারপর ঢুকলো বইয়ের দোকানে। পার্থ পছন্দ করলো দাবা খেলার একটা বই। টুপুর নিল 2খানা আগাথা ক্রিস্টি। কাউন্টারে বিল মেটাচ্ছে পার্থ, তখনই মিতিনের মিসড কল। দুড়িয়ে শপিং মলের গেটে এসে টুপুর গাড়িতে মিতিন মাসির পাশে বাবা। মুচকি হেসে মিতিন মাসি বলল, অবনীদাকে তুলে আনলাম বুঝলি, পার্সি বন্ধু আছে অবনীদার, অথচ ময়দানে পার্সি ক্লাবটা কখনো দেখেননি। আমি কিন্তু আজ দারুণ থ্রিল। কোনো উপলক্ষ ঘটেনি যে? হাই মাইনাস পাওয়ার চশমার উপারে অবনীর চোখ চকচক। আমি কিন্তু আজ দারুণ থ্রিলড। এই প্রথম কেসে তোমার কাজে লাগছি। দয়া করে মিস্টার দস্তুরের সামনে উচ্ছ্বাসটা প্রকাশ করবেন না। আমার পরিচয় নিয়েও আড়ম্বরের কোনো প্রয়োজন নেই। কিন্তু আমি যে বলে ফেলেছি তুমি গোয়েন্দা। তাতে ক্ষতি নেই, শুধু কি কেস করছি না জানলেই ভালো। কেসটা যে কি আমাকেও তো খুলে বলোনি মিতিন। আপাতত নয়, রহস্য জালেই মোড়া থাক। যা তোমার অভিরুচি, তুমি তো বরাবরই রহস্যময়ী। শালিকা জামাইবাবু রঙ্গরসিকতার মাঝেই স্টার্ট দিল গাড়ি। মিতিনি স্টিয়ারিংয়ে। জওহরলাল নেহেরু রোড পেয়ে পেরোলো পার্ক স্ট্রিটের মোড়। বাঁয়ে মুয়ে রোড ধরল। খানিক এগিয়ে পাশাপাশি 2খানা ক্লাবের তাঁবু। মাঝখানটা চিরে সরু পথ, পার্সি ক্লাবে পৌঁছনোর রাস্তা। টেন্টের গেটে থামল গাড়ি। নেবেই মনটা যেন ভরে গেল টুপুরের। চারপাশ কি সবুজ! কংক্রিটের এই শহরে ময়দানটা যেন সত্যিই মরুত্যান। নাগরিক কোলাহল নেই, পাখির ডাক শোনা যায়, নরম হাওয়ায় চুরিয়ে আসে শরীর। অদূরে রেড রোড ধরে হু হু করে গাড়ি ছুটছে, অথচ তাদের যান্ত্রিক শব্দ পৌঁছাচ্ছে না এখানে। প্রশস্ত রাজপথের দুধারে কৃষ্ণচূড়া, রাধাচূড়া, গুলমোহরের মিছিল। লাল, হলুদ, বেগুনি ফুলে ছেয়ে আছে গাছগুলো। পরন্ত সূর্যের আলোয় কি অপরূপ যে লাগছে। ক্লাবের অন্দরেও প্রচুর গাছগাছালি, আম, জাম, প্লাম ট্রি। বেড়ার ধারে গন্ধরাজ গাছটা তো ফুলে ফুলে সাদা হয়ে আছে। আহ, কি মিষ্টি গন্ধ! গাড়ির আওয়াজ পেয়েই বেরিয়ে এসেছিলেন প্রফেসর রতন দস্তুর। অবনেরই মতো মধ্যবয়সী, গায়ের রং টকটকে লাল, খাড়া নাক, ব্র্যাক ব্রাশ করা চুল, লম্বা চওড়া মানুষটার দেহে জিন্স টি শার্ট। ভারী আন্তরিক ভঙ্গিতে জড়িয়ে ধরলেন অবনীকে। ঝড়ের গতিতে সেরে ফেললেন আলাপ পরিচয় পর্ব। লতানো গাছের তরুণ পেরিয়ে সবাইকে এনে বসালেন লনটায়। জনা কয়েক পার্সি মহিলা পুরুষ রয়েছেন সবুজ লনের ইতিউতি ছড়ানো চেয়ার টেবিলে। তাঁবুর পেছনে ঘেরা মাঠে ফুটবল খেলছে কচিকাচারা। সম্ভবত বাবা মা সঙ্গে এসেছে। তাদের সরু গলার উল্লাস শুনতে বেশ লাগছে। টুপুরের মতো মিতিন পার্থ চারিদিকটা দেখছিল। প্রশংসার সুরে পার্থ বলল, জায়গাটা ভারী সুন্দর তো। কতটা স্পেস! বাস্কেটবলের কোর্ট রয়েছে, ক্রিকেট পিচ। হ্যাঁ, শুধু খেলার লোকই যা কমে গিয়েছে। রতন দস্তুর আলতো হাসলেন। এক সময় ক্লাবটা কি জমজমাট ছিল ভাবতে পারবেন না। আমাদের ছোটবেলায় তো বিকেলে লনটা গিজগিজ করতো, এখন আর কজনই বা আসে। পার্থ তাঁবুটার দিকে আঙুল দেখালো। আপনাদের টেন্টটাও কিন্তু বেশ পুরনো হয়ে গিয়েছে। ওটাকে বলে অ্যান্টিক লুক। রতন চোখ টিপলেন। 1908-এ তৈরি হয়েছিল ক্লাব। গোটা পূর্ব ভারতে এটাই ছিল আমাদের সবথেকে খানদানি আড্ডা। সেঞ্চুরি পেরিয়েছে তো, তাই এখন প্রাচীনত্বের গরিমা ঠিকরে বেরোচ্ছে। সারালে কিন্তু বেশ ঝকঝকে লাগবে।
দরকার কি, দিব্যি তো চলছে। রতনের হাসি চওড়া হলো। আসলে ব্যাপারটা কি জানেন, আমরা তো পারসিরা একটু রক্ষণশীল। দুমদাম কিছু বদলে ফেলা আমাদের ধাতে নেই। এই তো দেখুন না, সেই কত বছর আগে পাঁচশো দেশ ছেড়েছি, অথচ সেখানকার অজস্র রীতিনীতি আজও আঁকড়ে ধরে আমরা বসে আছি। আমাদের অগ্নি মন্দিরে এখনও পাঁশিরা ছাড়া কেউ ঢুকতে পারে না। পাঁশি সম্প্রদায়ের বাইরে আমাদের একটা বিয়ের চল নেই। বিশেষ যদি বা হয়, পাঁশি সমাজ মোটেই সেটাকে ভালো চোখে দেখে না। আজকালকার দিনেও তো এত মানামানি চলে, চলছে তো, চলে আসছে। এভাবেই তো আমরা বেশ টিকে আছি। বলেই হাতের ইশারায় ক্লাবের পেয়ারাটিকে ডাকলেন রতন। কফি আর চিকেন পাকোড়ার অর্ডার দিয়ে সোজা হয়ে বসলেন। মিতিনকে বললেন, ইয়েস ম্যাডাম, আর আপনাকে বোর করব না, এবার কাজের কথাটি শুনি। মিতিন হেসে বলল, অবনীদা বললেন আপনি নাকি টানা 8 বছর পার্সি ক্লাবের সেক্রেটারি ছিলেন, তাহলে তো নিশ্চয়ই অনেককেই চেনেন। বলতে পারেন, ক্লাবের 95% তো বটেই। তবে ক্লাবের সেক্রেটারি হওয়ার সূত্রে নয়, আমার একটা অন্য পরিচয়ও আছে। কী রকম? আমরা দোস্তরা হলাম পুরোহিতের বংশ। পার্সি সমাজে পুরোহিতের তেমন কোনো ভূমিকা নেই, তবু নানান কাজকর্মে আমাদের ডাক তো পড়েই। যেমন ধরুন বিয়ে শাদি দেওয়া। অবনী বলে উঠলেন, তুমি বিয়ে দাও নাকি? না না, আমিও শোভেনি। তবে আমার দাদা এখন কলকাতার একমাত্র মোবেদ। শুধু বিয়ে দিতে নয়, দাদাকে সব অনুষ্ঠানেই যেতে হয়। দাদার অনুবাদের সুবাদে আমরা সবার সঙ্গে জানাশোনা। ও। মিতিন একটু দম নিয়ে বলল, আমি কলকাতার একজন বিশিষ্ট পার্সি ভদ্রলোক সম্পর্কে কিছু জানতে চাই। এ বলুন তো। শেঠ রুস্তমজি জরিওয়ালা। র্যাস্টি র্যাস্টি। রতন দস্তুর বেজায় অবাক। তার আবার কি হলো? কিছু মনে করবেন না মিস্টার দস্তুর, আমার তদন্তের বিষয়টি অত্যন্ত গোপনীয়। শুধু আজ এটুকু বলতে পারি, রুস্তমজির অসম্মান হতে পারে এমন কিছু আমি খুঁজছি না। ও, তা কি জানতে চান? রুস্তমজি মানুষটি কেমন? এক কথা বলে এক্সেলেন্ট। আমাদের কলকাতা পার্সি সমাজের গর্ব। পানের দয়া মায়া আছে, প্রচুর ধ্যান ধ্যান করে। অফিসের মালিক হিসাবে খুব সুনাম। বাড়ির যে কোনো অনুষ্ঠানে অফিসের বেড়াটিকে পর্যন্ত নেমন্তন্ন করে। তবে একটু মাথা গরম টাইপ। বিশেষত কেউ বেইমানি করলে র্যাপটি ছেড়ে কথা বলে না। শুধু এই কারণে মুম্বাই তিনটে রাইস ডিলারকে ছাঁটাই করেছে। তা নাকি লুকিয়ে অন্য কোম্পানির জিনিস বেচেছিল। এই তো মাস্টারের আগে অফিসে একজনের চাকরি নট করলো। লোকটা নাকি ভাউচার জাল করে টাকা তুলতো। শুনেছি লোকটা ওর খুব রিলিয়েবল স্টাফের রিলেটিভ। সে নাকি র্যাপটির হাতে পায়ে ধরেছিল, তবু তাকে ক্ষমা করেনি। শুধু তাই নয়, র্যাপটি সিদ্ধান্ত নিয়ে ফেলেছে আর কোনো অফিসের স্টাফের আত্মীয়কে চাকরি দেবে না। অবনী বললেন, ওরে বাবা, তুমি দেখছি ভদ্রলোকের নারী নক্ষত্র জানো। আমি তো ওকে জন্ম থেকেই চিনি। ওর বিয়েটাও তো দিয়েছে আমার দাদা। র্যাপটির বউ লীলাকেও আমার খুব চেনা, আমার ছোট বোনের বান্ধবী। মিতিন বলল, তাহলে তো আপনি মিস্টার জরিওয়ালার আত্মীয় স্বজনের গল্প বলতে পারবেন। আত্মীয় আর র্যাপটির কে আছে তেমন? ছিলেন এক পিসি, তিনি তো বহু বছর যেমন অস্ট্রেলিয়া সেটেল। তার ছেলে মেয়েরা কাশ্মীর খেলে কলকাতায় আসে না। র্যাপটির আপন বলতে তো
এখন বাবা, মা আর ভাই। ওর ভাইয়ের কাছে অবশ্য অ্যাস্টির একটু খিটিমিটি বেঁধেছে। কি নিয়ে? ব্যবসা মতো জিমি ঝঞ্ঝাট পাকাচ্ছে। তার জাহাজের ব্যবসায় নাকি মন্দা চলছে ইদানিং, তাই দাদার কার্পেটের বিজনেসে ঢুকতে চায়। গ্যাসটির বাবাও নাকি জিমির দলে, তাই নিয়ে খানিক মন কষাকষি চলছে শুনেছি। তার মানে ভাইয়ে ভাই বিবাদ। পার্থর কপালে ভাঁজ পড়ল। আচ্ছা মিস্টার দস্তুর, রুস্তমজির ভাই কি হার্মফুল, আই মিন প্রতিশোধ পরায়ণ? এটা আগে বলতে পারবো না। জিমি তো আমার চেয়ে অনেকটাই ছোট, নিজের তো খুবই ভালো জানা ছিল। ও, তা মিস্টার জিমি কি কলকাতায় আসা যাওয়া করেন? আসে বোধ হয়। কলকাতায় তো একটা ফ্ল্যাটও আছে। কোথায়? ইলিয়ট রোডে। ওনারশিপ? তাই তো শুনেছি, সম্ভবত সেকেন্ড হ্যান্ড। রতন দস্তুর এতক্ষণে যেন থমকালেন। এত সংবাদ জানতে চাইছেন কেন? জিমি কি কিছু ঘটিয়েছে? না না, মিতিন জোরে জোরে মাথা নাড়ল। রুস্তমজি একটা বাজে বিপদে পড়েছেন, আমি জাস্ট তার কারণটা বের করতে চাইছি। যাকগে, আবার একটু পার্সি সমাজের গল্প বলুন। আপনাদের একটা নিউজ পেপার বেরোয় না কলকাতা থেকে? হাউস জান্না দুখানা, গাবাসনি আর আওয়ার ভিঞ্চার। কলকাতার পার্সিদের নানান সমাচার থাকে জানালে। খাবার এসে গেল, চলছে হাত মুখ, সঙ্গে কথাও। পার্সিদের ধর্মগ্রন্থ আভেস্তা সম্পর্কে অনেক তথ্য দিলেন রতন দস্তুর। শোনালেন যৎসৃষ্টের বাণী। একটি নীতি তো ভারী পছন্দ হলো টুপুরের। দারিদ্র আর ভিক্ষে করাকে নাকি পার্সি ধর্মে খুব নিন্দনীয় বলে ধরা হয়। গল্পগাছার সাঙ্গ হলো প্রায় সন্ধে 7:30টায়। অবনী উত্তেজনায় হাঁসফাঁস করছিলেন। গাড়িতে উঠেই জিজ্ঞাসা করলেন, কি মিটিং? কাজ কিছু হলো? মিতিন বলল, আমি তো কাজে যাইনি, কাটাকুটি খেলতে গিয়েছিলাম। বুঝলাম না। এক্ষুনি বোঝার দরকার কি অবনীদা? মেট্রো স্টেশনে নেবে সোজা বাড়ি চলে যান। শুধু দিদিকে গিয়ে বলবেন আপনার দৌলতেই কেস সলভ হতে চলেছে। অবনী ফ্যাল ফ্যাল করে তাকালেন। এটাও বুঝলাম না। মিতিন আর কথায় গেল না, গাড়ি চালাচ্ছে চুপচাপ। বাড়ি ফিরে সোজা ঢুকে গেল নিজের স্টাডিতে। খাওয়ার আগে আর বেরোলোই না। ডাইনিং টেবিলও বড় অন্যমনস্ক। রুটি ছিঁড়ছে, মুখে পুড়ছে, চিবাচ্ছে, তবু কোনো ক্রিয়াতেই যেন মন নেই। আহার সেরে মিতিন সবে আঁচাচ্ছিল, তখনই বেজে উঠল মোবাইল। যেন এই ফোনটারই প্রতীক্ষায় ছিল, এমনভাবে দৌড়ে গেল। গিয়ে তুলল, কানে চেপে শুনল প্রথমটা, তারপর অস্ফুটে বলল কি যেন, তারপর ফোন অফ করে দাঁড়িয়ে রইল নিথর। টুপুর ভয় ভয় জিজ্ঞাসা করল, কার ফোন ছিল গো? রুস্তমজির? মিতিনের ঠোঁট নড়ল। ক্রিমিনালটা টাকা দেওয়ার সময়টা এগিয়ে এনেছে। কার ভোর 5টায় কিডস ব্যাগে ভরে পৌঁছে দিতে হবে মুক্তিপণ, এবং রুস্তমজিকে যেতে হবে একা, নিজে গাড়ি ড্রাইভ করে। কোথায়? বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে। সঠিক লোকেশন কাল ভোরে বলবে। ও, আমরা তাহলে এখন কি করব? ওরা চলে ডালে ডালে, মিতিন চলে পাতায় পাতায়। যা, তোরা শুয়ে পড়, রাত ঠিক 3টে ডাকবো। বিদ্যুৎ বেগে মিতিন ফের স্টাডিতে, মোবাইল ফোন হাতে নিয়ে। বন্ধ হয়ে গেল দরজা। ভোরের আলো ফুটছে সবে। পৃথিবীতে এখন এক তরল আবছায়া। পশ্চিম আকাশে ঝুলে আছে ফ্যাকাশে চাঁদ। পাখিরা আড়ামোড়া ভাঙছে। এখনও তারা বাসা ছাড়েনি।
শুনশান ভিআইপি রোড ধরে ছুটছিল লাল মারুতি। কাঁটায় কাঁটায় 70 কিলোমিটার বেগে গাড়ি চালাচ্ছে পার্থ, পেছনে নিতিন আর টুপুর। একটু আগেও নিতুন সামনে ছিল, উল্টোডাঙার মোড়ে জায়গা বদল করলো। ফাঁকা রাস্তায় সামনের সিটের লক্ষ্যে নাকি মানুষ আগে নজর করে। রাত থাকতে উঠেছে টুপুর, কিন্তু চোখে তার ঘুমের লেশ মাত্র নেই। কেসের অন্তিম মুহূর্ত প্রায় এসে গেল। উত্তেজনায় সে টান টান তাকাচ্ছে ইতিউতি। পার্থর দৃষ্টি ঘোরাফেরা করছিল রেয়ার ভিউ মিররে। বেশ সংশয়ের সুরে বলল, ব্যাপারটা কি হলো? পিছনে রুস্তমজির গাড়ি তো দেখা যাচ্ছে না। উনি উল্টোডাঙা থেকে 5 মিনিট পরে রওনা নিয়েছেন, একই স্পিডে চালাচ্ছেন গাড়ি। এমন নির্দেশ কেন? বুদ্ধিটা সামান্য খাটাও, বুঝে যাবে। দুটো গাড়ির মধ্যে যথেষ্ট ফারাক রাখতে চাও, তাই তো? প্লাস গন্তব্যস্থলটি রুস্তমজির মিনিট 5 আগে আমাদের পেরোতে হবে, কারণ বেলঘরিয়া এক্সপ্রেসওয়েতে যত্রতত্র গাড়ি ঘোরানো যায় না। ডিভাইডারের নেক্সট কাটিং পর্যন্ত গিয়ে গাড়ি টার্ন করাতে একটু সময় লাগে, ওই টাইমটুকু হাতে রাখা দরকার। ভিআইপি রোড ছেড়ে গাড়ি এবার যশোর রোডে। ডাইনে বিমানবন্দর। বিকট শব্দ তুলে একটা ভোরের প্লেন আকাশে উড়ল, ভেসে চলেছে পশ্চিম পানে। এরোপ্লেনটা মিলিয়ে যাওয়ার আগেই এসে পড়ল বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে। পার্থ ফ্লাইওভারে উঠছিল। নিতিন বলল, লোকেশনটা খেয়াল আছে তো? ইয়েস ম্যাম। বাঁয়ে লাল সাইনবোর্ড, টায়ারের বিজ্ঞাপন। ঠিকঠাক চালিও, ওখানে যেন স্পিড কমিও না। দাঁড়াও, আগে দেখো ওখানে আদৌ কেউ আছে কিনা। এখনই হয়তো রুস্তমজিকে ফোন করে বলবে আমরা বালি ব্রিজে থাকবো। ওরা আর ঝুঁকি নেবে না, নার্ভাস হয়েছে। এখন কোনো মতে টাকাটা হাতাতে পারলে পরে বাঁচে, নইলে সময়টা তুম করে এগিয়ে আনতো না। টুপুর ঘড়ি দেখল, 5:07। আমরা আগে চলে এলাম না তো? বলতে গিয়ে হঠাৎ চিৎকার করে উঠল, না না, ওই তো কালো হন্ডা সিটি। দেখেছি, নিতিন ঈষৎ উত্তেজিত স্বরে বলল। চটপট মাথাটা নাবিয়ে নে। তেমন মনোপুত না হলেও বাধ্য সৈনিকের মতো আদেশ পালন করল টুপুর। মিনিট খানিক পর ঘাড় উঁচিয়ে বলল, দোষ কোনো মানে হয়? গাড়িটায় কে আছে দেখাই তো হলো না। অধৈর্য হোস না টুপুর, কিচ্ছু পালাবে না, আমরা এক্ষুনি ওখানে ফিরছি। কিন্তু পথবিভাজিকার পরবর্তী ছেদ এলো প্রায় 4 কিলোমিটার গিয়ে, এবং এমনই কপাল সেখানে গাড়ি ঘোরাতেই সামনে একটি ট্রাক। হর্ন দিলেও পথ ছাড়ছে না, চলছে গজেন্দ্র গমনে। অসহায় ক্ষোভে মাথা ঝাঁকালো পার্থ। নিতিনের মুখ থমথমে, চোয়াল শক্ত হচ্ছে ক্রমশ। বেশ খানিকটা দূর থেকে ফের নজরে পড়ল কালো হন্ডা সিটি। ঠিক তার পেছনেই রুস্তমজির গাড়ি, এবং রুস্তমজি কেমন উদ্ভ্রান্তের মতো দাঁড়িয়ে। ঘ্যাচাং ব্রেক কষে মারুতি থামালো পার্থ। সঙ্গে সঙ্গে নেমেও পড়ল সকলে, রাস্তা টপকে ছুটল ওপারে। রুস্তমজির সামনে গিয়ে নিতিন বলল, কি হলো কেসটা? গাড়ি রয়েছে অথচ। বিহবল মুখে রুস্তমজি বললেন, গাড়িটা ফেলে রেখে গেল। মানে? পালিয়েছে। কজন ছিল? প্রথমে একজনই, কালো কাপড়ে মুখ ঢাকা। গাড়ি থেকে নেমে ব্যাগ চাইলো, দিয়ে দিলাম। অমনি পেছন থেকে একটা মোটর বাইক, ব্যাগ নিয়ে মোটর বাইককে ব্যাক করে গেল দুজনে। টুপুর চেঁচিয়ে উঠল, আর রনি? জানি না, রনিকে তো দিল না। গাড়িটা দেখেছেন? হ্যাঁ, রনি নেই। সামনের সিট পেছনের সিট দুটোতেই ফাঁকা। পার্থ কালো গাড়ির জানলায় ওকে ঝুঁকি দিচ্ছিল। নীলচে কাঁচের ওপারে কিছু ঠাহর করা কঠিন। কি ভেবে দরজার হ্যান্ডেলটা টানল, খুলে গেল দরজা। এবং কি কাণ্ড! আছে রনি আছে,
পেছনের সিটের তলায় অঘোরে ঘুমোচ্ছে রনি। রুস্তমজি প্রায় ঝাঁপিয়ে পড়ে তুললেন ছেলেকে, কোলে নিয়ে ডাকলেন, রনি, রনি বেটা। নিতিন ঠান্ডা গলায় বলল, রনি এখন জাগবে না রুস্তমজি, ওকে হেভি ডোজের ঘুমের ওষুধ খাওয়ানো হয়েছে, আপনি বরং ওকে নিয়ে গাড়িতে বসুন। রুস্তমজি তবু দাঁড়িয়ে আছেন ছেলে কোলে, রীতিমতো অসন্তুষ্ট স্বরে বললেন, কিন্তু শয়তানদের তো ধরা গেল না। আপনি আমায় কথা দিয়েছিলেন। তারা আমার হাতের মধ্যেই আছে মিস্টার জরিওয়ালা। আপাতত গাড়িটাকে একবার সরেজমিন করছি, আমার সিক্স সেন্স বলছে গাড়িতে আর একজন আছে। বলেই কালো গাড়ির ডিকি খুলল মিতিন। কি আশ্চর্যরম, সত্যি সেখানে একটা লোক, দু হাত পিছমোড়া করে বাঁধা, মুখে কাপড় গোজা এবং রনির মতোই অচেতন। রুস্তমজি হতবাক মুখে বললেন, ঠিক কে? ওই হন্ডা সিটির ড্রাইভার। শয়তানরা একেও আটকে রেখেছিল। রনির সঙ্গে ড্রাইভার আর ভাড়া করা গাড়ি দুই খালাস করে দিয়েছে। ভাড়ার গাড়ি? হ্যাঁ, অবিকল আপনার হন্ডা সিটির মতো দেখতে তো, তাই এই গাড়িটাই ওরা ইউজ করেছিল ধোকা দিয়ে রনিকে কিডন্যাপ করার জন্য। হ্যাঁ, মাই গড। মিথিন ঘুরে পার্থকে বলল, এই এসো, ধরাধরি করে লোকটাকে বের করি, দড়িদলাগুলো খোলো, এখানে তো ফেলে রাখা যায় না, ও আমাদের সঙ্গেই চলুক, সজ্ঞানে এলে ওকে অনেক পুলিশি জেরা সামলাতে হবে। আর গাড়িখানার কি গতি? থাকুক পরে, লক করে অনিশ্চয়তাকে জানিয়ে দিচ্ছি, লোকাল থানা এসে নিয়ে যাবে, তারপর গাড়ি ছাড়ানো দ্বিজেন হালদারের দায়। দ্বিজেন হালদার? রুস্তমজির চোখ বড় বড়। নামটা খুব চেনা চেনা লাগছে। ওয়েট করুন, এবার অনেক কিছুই চেনা লাগবে। একটা অর্থপূর্ণ হাসি ছুড়ে দিয়ে মিতিন নেমে পড়ল কাজে। মিনিট পাঁচেকের মধ্যে ঘুমন্ত ড্রাইভার চালান হলো মারুতিতে। পার্থ তাকে নিয়ে পেছনে বসল, টুপুর আর মিতিন সামনে। সিট বেল্ট বাঁধতে বাঁধতে মিতিন রুস্তমজিকে বলল, এবার আপনি আমাদের ফলো করুন। রনিকে গাড়ির সিটে শুয়ে লীলাকে ফোন করছিলেন রুস্তমজি। মোবাইলটা মুখ থেকে সরিয়ে বললেন, কোথায় যাব? ইলা তো শুনেই ছটফট করছে, এখনই রনিকে দেখতে চায়। আর একটু অপেক্ষা করতে বলুন, জানিয়ে দিন কালপ্রিটদের গারদে পাঠিয়ে আপনি বাড়ি ফিরছেন। কালপিটদের কোথায় পাবেন? বললাম যে এখনো হাতের মুঠোয় আছে, চলুন এবার এগোই। মিতিনের গলার ভঙ্গি এত দৃঢ় যে রুস্তমজি আর কথা বাড়ালেন না। দ্রুত ফোনালাপ সেরে উঠলেন গাড়িতে। লাল মারুতিকে অনুসরণ করছে BMW, ফের যশোর রোড, ভিআইপি রোড, তারপর রাজারহাট নিউ টাউনে ঢুকলো গাড়ি। ক্রমশ সল্ট লেকের দিকে এগোচ্ছে। অবশেষে এবি ব্লকের একটা পুরনো দোতলা বাড়ির সামনে দাঁড়ালো। গাড়ি থেকে নেবে রুস্তমজি। হাঁ। এ কি, এতে অশোকবাবুর বাড়ি? হ্যাঁ, আপনার বিশ্বস্ত প্রাইভেট সেক্রেটারি। মিতিনের ঠোঁটে তীর্যক হাসি, কেটে কেটে বলল, বিষয়টা ঝেড়ে ফেলুন মিস্টার জরিওয়ালা, এখন শুধু আপনার নীরবে দেখে যাওয়ার পালা, আসুন। কিন্তু রনি একা গাড়িতে? ভয় নেই, প্রোটেকশনের ব্যবস্থা আছে। বলেই মিতিন হনহনি অশোক মজুমদারের দরজায়। পাশেই বাড়ির গ্যারাজ, শাটার নামানো। সেদিকে দেখল তাকিয়ে তাকিয়ে, আঙুল রাখল ডোরবেলে। পাল্লা খুললেন অশোক মজুমদার স্বয়ং। আগন্তুকদের দেখে যেন ভূত দেখার মতো চমকালেন। তোতলানো স্বরে বললেন, আপনারা? আপনার স্যারের সঙ্গে চলে এলাম, ভেতরে ঢুকতে বলবেন না? নিশ্চয়ই নিশ্চয়ই। অশোক মজুমদার সন্ত্রস্ত চোখে একবার দেখলেন গাড়ি দুটোকে, ঢোক গিলে বললেন, প্লিজ কাম। অন্দরে পা রেখে মিতিন সরাসরি বলল, আপনার ভাইটি কোথায়? কোন ভাই?
সুজয় সুজয় মজুমদার, যিনি মিস্টার জরিওয়ালার অফিস থেকে বিতাড়িত হয়েছিলেন টাকা চুরির অপরাধে। সে আলাদা থাকে দোতলায়, আমার তার সঙ্গে কোনো সম্পর্ক নেই। তাই বুঝি? মিতিনের স্বরে ব্যঙ্গ। মুখ দেখা দেখেও বন্ধ নাকি? ডাকতেও পারবেন না? আমি ওর সঙ্গে কথা বলি না, ও একেবারে উচ্ছন্নে গিয়েছে। জানি, এখন সে বাচ্চা কিডন্যাপিং এর ব্যবসায় নেমেছে। আপনার মালিকের একমাত্র পুত্রটিকে অপহরণের অভিযোগে তাকে গ্রেপ্তার করতে এসেছি। কি বলছেন ম্যাডাম? অশোক মজুমদার যেন আকাশ থেকে পড়লেন। মানে কিডন্যাপ হয়েছিল নাকি? সুজয় করেছিল? বাচ্চাটা এই বাড়িতে 2.5 দিন আটক রইল, এখান থেকে ভোরে বের করা হলো তাকে, অথচ আপনি কিছুই টের পাননি, তাই না? বিশ্বাস করুন, আমি এই কুকাজের বিন্দু বিসর্গ ভাবতেই পারছি না। মানে কোথায় এখন? জবাব দিতে হলো না মিতিনকে। তার আগেই বাইরে হালকা শোরগোল। প্রায় তৎক্ষণাৎ দুটো লোককে কলার ধরে টানতে টানতে ঘরে ঢোকালেন এক পুলিশ অফিসার, সঙ্গে তার 4 বন্দুকধারী। অমনি প্রায় লাফিয়ে উঠলেন রুস্তমজি। তো সুজয়! খানিক আগে মুখে কালো কাপড় জড়িয়ে ইনিই 1 কোটি টাকা হাতিয়েছিলেন মিস্টার জরিওয়ালা। চোয়ারে চেহারার অন্য লোকটির দিকে আঙুল দেখালো মিতিন। একে চিনতে পারছেন? ইনি মোটর বাইকে সুজয়কে উঠিয়েছিলেন। ঠিকই তো, এই হলুদ টি শার্ট, নীল জিন্স, দুজনেই পাঁচিল টপকে পালাচ্ছিল ম্যাডাম। ভুড়িওয়ালা পুলিশ অফিসারটির গলা গম গম করে উঠল। তৃপ্ত মুখে বললেন, নিয়ে গিয়ে ভ্যানে তুলি। কোথায় রেখেছেন আপনাদের গাড়ি? যেমনটি আইজি সাহেব নির্দেশ দিয়েছেন, পরের রাস্তাটায়। একটু দাঁড়ান, এই লোকটির কোমরেও দড়ি পড়াতে হবে। মিতিন অশোক মজুমদারের দিকে এগোলো। ইনি হলেন নাটের গুরু, অপহরণকাণ্ডের মূল মস্তিষ্ক। মিস্টার জরিওয়ালার টাকা এখন এরই জিম্মায়। কাপা কাপা গলায় অশোক মজুমদার বললেন, আমায় টানছেন কেন? আমি কি জানি? খুলে বলতে হবে। রনিকে অপহরণের দিন বেলা 2:30টে তারককে পাঠালেন রনির স্কুলে। হাতে ধরিয়ে দিলেন চশমার বিলখানা। ভালো মতোই জানতেন 3টের আগে চশমা ডেলিভারি হবে না, এবং সেটা নিয়ে তারকের পক্ষে 3:30টের আগে সেন্ট পিটার স্কুলে পৌঁছানো সম্ভব নয়। আগেই আপনার গুণধর ভাইকে দিয়ে ফোন করিয়েছিলেন দ্বিজেন হালদারকে, মিস্টার জরিওয়ালার কোম্পানির নাম করে। আপনাদের অর্ডার মাফিক কালো হোন্ডা সিটি চলে গেল বেলঘরিয়ার বেলেঘাটার টাওয়ার অফ সাইলেন্সে। তারপর সুজয় আর ওই বজ্জাতটি 3টের আগে সেন্ট পিটার্সের গেটে হাজির। নকল আইডি কার্ড আগেই বানানো ছিল। মিস্টার জরিওয়ালার বাড়িতে যাওয়া আসার সুবাদে সুজয় ও রনির পরিচিত, সুতরাং নির্বিবাদে বাচ্চাটিকে গাড়িতে তুলতে কোনো অসুবিধেই নেই। ছক্কসে বউ ছেলে মেয়েকে আগেই পাঠিয়ে দিয়েছেন শিলিগুড়িতে। অতএব রনি এবং হন্ডা সিটির ড্রাইভারটিকে নির্বিঘ্নে বাড়িতে বন্দি রাখলেন। নিজস্ব সেন্ট্রো গাড়িটিকে টুকিটাকি সারাইয়ের অজুহাতে চালান করলেন কারখানায়। তার জায়গায় আপনার গ্যারেজে লুকানো রইল কালো হন্ডা সিটি। কি ঠিক বলছি তো? একেবারেই না, এসব আজে বাজে গল্প ফাঁদার কোনো মানেই হয় না। অশোক মজুমদার এবার রীতিমতো ক্ষিপ্ত। দেখুন না গ্যারেজ খুলে হন্ডা ফিটি আছে কিনা। থাকার তো কথা নয়, এখন তো ওখানে শোভা পাচ্ছে একটি মোটর বাইক আর সাইকেল। নিতিন বাঁকা হাসল। সাইকেল চেপে টেলিফোন বুথে যাওয়ার বুদ্ধিটা কিন্তু অভিনব। মনে হবে আরোহীরা আশেপাশেরই বাসিন্দা, অথচ আদতে তারা আসছে সল্টলেক থেকে ফুটব্রিজ ব্যবহার করে। তবে আপনার চালাকিটা অবশ্য শেষ পর্যন্ত কাজে লাগলো না মিস্টার মজুমদার। প্রথমবার ফোনে রনি কান্নার টেপ শোনানোর আইডিয়াটাও বেশ কাঁচা। আপনার মতো ধুরন্ধর মানুষের কাছে এটা আশা করা যায় না। আপনি কিন্তু লিমিট ছাড়িয়ে যাচ্ছেন ম্যাডাম। একজন ভদ্রলোকের
আপনি এ ধরনের অপমান করছেন? ভদ্রলোকের মুখোশ পরে থাকলেই ভদ্রলোক হওয়া যায় না মিস্টার মজুমদার। খুবই আপত্তিকর কমেন্ট। অশোক মজুমদারের নাকের পাটা ফুলল। দাঁতে দাঁত ঘষে রুস্তমজিকে বললেন, এই মহিলাকে সংযত হতে বলুন স্যার। ভাই অপরাধ করলে দাদাকে দোষী করা হবে, এ কেমন কথা? উনি যে অভিযোগ আনছেন প্রমাণ করতে পারবেন? প্রমাণ না রাখার চেষ্টা অবশ্য আপনি চালিয়েছেন আগাগোড়া। সম্ভবত রনি কিংবা ড্রাইভারটিকেও আপনি দর্শন দেননি। বেমালুম ঠান্ডা মাথায় অফিস যাচ্ছেন, কাজকর্ম করছেন, আপনাকে সন্দেহের অবকাশই বা কোথায়? নিতিন চিবিয়ে চিবিয়ে বলল, কিন্তু অপরাধীরা যে একটা মোক্ষম ভুল করেছে মিস্টার মজুমদার। কি কি করেছি? আপনি নয়, ভুলটা আপনার ভাইয়ের। সাকরেতকে দিয়ে মুক্তিপণ দাবি করানোর পরপরই উৎসাহের আতিশয্যে সে একটি কল করেছিল আপনার মোবাইলে, বাঙুর এভিনিউয়ের বুথ থেকে। সেটি কিন্তু আমার রেকর্ডে আছে, পুলিশেরও। ওই বুথ থেকে 6:35-এ কেন আপনাকে ফোন করা হয়েছিল তার কারণ দর্শাতে পারবেন তো? চোখের মুখে বুঝি নুন পড়ল। অশোক মজুমদার সমস্ত জোড়াজুড়ি খতম। কাটা কলা গাছের মতো আছড়ে পড়লেন সহসা। জড়িয়ে ধরলেন রুস্তমজির পা। কপাল ঠুকছেন আর বলছেন, অন্যায় করেছি, অন্যায় করেছি স্যার, পাপ করেছি স্যার, ক্ষমা করে দিন। মাথা ঠিক রাখতে পারিনি স্যার। একটি শব্দ ফুটল না রুস্তমজির গলায়। না ক্ষোভ, না রাগ, না বিরক্তি। এক পা করে সরে এলেন, বেরিয়ে গেলেন ঘর ছেড়ে ধীর পায়ে। নৈশাহারটি মন্দ হলো না আজ। বিপুল আয়োজন করেছিলেন রুস্তমজি। কাবাব, ফ্রাই, রোস্ট, তন্দুর, সঙ্গে অঠেল পরোটা আর নান। স্বহস্তে সিমুইয়ের মিষ্টি বানিয়েছিলেন লীলা। খাবো না করেও অনেকটা খেয়ে ফেলল টুপুর। আর পার্থর তো আজ পোয়া 12। মুখ তার চলছে তো চলছেই। মিতিন না থামালে তাকে বোধহয় ক্রেন দিয়ে চেয়ার থেকে তুলতে হতো। রনি এখনও স্বাভাবিক হয়নি পুরোপুরি। কথাবার্তা বলছে বটে, তবে মাঝে মাঝেই চমকে চমকে উঠছে। টুপুর আর বুমবুম অবশ্য তার সঙ্গে কম্পিউটার গেমস খেলল কিছুক্ষণ। বুমবুমের হইহল্লাতেই যা রনির সার ফিরছিল খানিকটা। বাচ্চারাই তো বাচ্চাদের মন ভালো করার সবচেয়ে বড় ওষুধ। বিদায় নেওয়ার সময় রুস্তমজি টুপুরদের সঙ্গে এলেন নিচে। মিতিনকে একটা রঙিন খাম বাড়িয়ে দিয়ে বললেন, এটা রাখুন, আমার আর লীলার তরফ থেকে একটা সামান্য উপহার। মিতিন খামটা দেখল, কৌতূহল নিয়ে জিজ্ঞাসা করল, কভারে এটা কি লেখা আছে মিস্টার জরিওয়ালা? আফজুট আফজুট আফজায়াদ। ওটা পারসি ভাষায় কুশল প্রার্থনা। উপহার দেওয়ার সময় আমরা প্রাপকের সর্বাঙ্গীন উন্নতি কামনা করি। থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ। গাড়িতে উঠে টুপুরের আর তর সইছিল না। হ্যানোভার কোর্টের গেট পেরিয়েই খুলল খামটা। উল্লাসিত স্বরে বলল, ওয়াও, এ যে 5 লাখ টাকার চেক গো। মিতিন খুশি খুশি মুখে বলল, এত দিয়েছেন? পার্থ গিয়ার বদলাতে বদলাতে টুকুস মন্তব্য ছুড়ল, বেশি কোথায়, ভদ্রলোক তো নিট 95 লাখ টাকা মুনাফা করলেন। মানে? 1 কোটি টাকা গিয়েছিল, তার থেকে 5% ছাড়লেন। এনিওয়ে, টাকার উপযুক্ত ব্যবহার তো হতেই পারে। কিভাবে? চলো পুজো এবার একটা কন্টিনেন্টাল ট্যুর মেরে আসি। ফ্রান্স, জার্মানি, সুইজারল্যান্ড, ইটালি, চাইলে লন্ডনটা ছুঁয়ে আসতে পারি। সে দেখা যাবে খন। বুম বুম ঢুলছে। তার মাথা কোলে টেনে মিতিন বলল, আগে একটা সলিড ঘুম দেব। পরপর 2 রাত যা টেনশানে কেটেছে। টেনশনে ছিল কি?
কেস তো প্রায় জোড়াতালি দিয়ে সলভ করলে। পার্থ টিপ্পনি ভাসালো। যে ব্রহ্মাস্ত্রে অশোক মজুমদারকে শেষমেশে বধ করলে সেটা স্রেফ তো আন্দাজ। আগে না স্যার, প্রজ্ঞাপারমিতা মুখার্জি প্রমাণ ছাড়া কাজ করে না। কাল দুপুরে আমি বেড়াতে যাইনি, অশোক মজুমদারের মোবাইলের কল লিস্ট জোগাড় করছিলাম। ওটা ঘাঁটতেই তো ফোন বুথের নাম্বারটা বেরিয়ে এলো। টুপুর ভুরু জড়ো হলো। তুমি অশোক মজুমদারের মোবাইল নাম্বার পেলে কোত্থেকে? গেস কর। রুস্তমজি? হুম। তাহলে তারক? হলো না। আর কে হতে পারে? টুপুর মাথা চুলকোচ্ছে। পালি না তো? মিতিন ঝটাক সে ব্যাগ থেকে একটা ভিজিটিং কার্ড বের করলো। দিস ইজ দ্য সোর্স মাই ডিয়ার। কাল অশোক মজুমদার যখন আমার স্লিপ দিতে রুস্তমজির ঘরে ঢুকেছিলেন তখন তার এই কার্ডটি আমি গায়েব করেছিলাম। তুমি কি তখনই অশোক মজুমদারকে সন্দেহ করেছিলে? অনেকটাই, কারণ স্কুলে গাড়ি পাঠানোটা ওর দায়িত্ব। অতএব দেরিতে যদি গাড়ি পৌঁছয়, দুজন প্রধান সাসপেক্ট থাকে, একজন তারক, অন্যজন অশোক, ঠিক কি না? তা তারককে বাদ দিলে কি হিসাবে? স্টেটমেন্টে ফাঁক খুঁজে পাইনি, তাই। যদি তারক দলে থাকতো তাহলে চশমার দোকানের গল্পটা বলতেন কি? ট্রাফিক জ্যামের অজুহাত দেওয়াই তো স্বাভাবিক ছিল। এবং মোবাইলে অশোক মজুমদার যে তাকে কল করেছিলেন সেটাও চেপে যেতেন। অশোক মজুমদার তো আমার গল্পটাও তারককে শুনিয়েছেন বটে, তবে তা হয়তো নিজের অজান্তেই। অশোক মজুমদারের কৌশলে কথাটা বের করে নিয়েছিলেন। একটা কথা বলবো মিতিন মাসি? কল লিস্ট চেক করে অশোক মজুমদারকে যখন ধরেই ফেললে, ফালতু ফালতু বিকেলে আর পার্সি ক্লাবে গেলে কেন? প্রয়োজন ছিল রে। একটা ব্যাপারে নিঃসন্দেহ হতে চাইছিলাম, অশোকবাবুই কুকীর্তির নায়ক নাকি পেছনে কোনো মেঘনাথও আছে। জিমির খবর নিতে চাইছিলে? যে কোনো জাতিশত্রুর কথাই ভাবনায় ছিল, হয়তোবা জিমিরও। তবে জিমি মুম্বাই থেকে এসে ভাইপোকে ইলোপ করবে, তাও মাত্র 1 কোটি টাকার জন্য, এটা একেবারেই অবাস্তব চিন্তা। দুনিয়ায় সবই ঘটে, বুঝলে? পার্থ মাথা দোলালো। এই অশোক মজুমদারই ধরো না, কতদিনে বিশ্বাসী কর্মচারী। চাকরিটা যথেষ্ট ভালো ছিল, নিজস্ব বাড়ি গাড়ি আছে, মাস গেলে অন্তত 40-50 হাজার টাকা মাইনে। লোভে পড়ে তারও মাথায় দুষ্টু বুদ্ধি চাপলো তো। সোনার ডিমের জন্য আস্ত হাঁসটাকেই জবাই করতে যাচ্ছিলেন। শুধু লোভ নয় মেশো, এখানে প্রতিশোধ স্পৃহাও একটা ফ্যাক্টর। টুপুর ফুট কাটল। ভাই যে দোষী করুক, তার বরখাস্ত হওয়াটাই নিশ্চয়ই অশোকবাবু মানতে পারেননি। অপমানে ধিক ধিক জ্বলছিলেন। সুজয় হয়তো সেই আগুনে ঘি ঢেলেছিল। না রে টুপুর, রক্তে অপরাধ প্রবণতা থাকলে তবেই এই ধরনের কুকাজ করা সম্ভব। চেহারায়, আচার আচরণে যতই সৌভভ্য হোক, সময় সুযোগ পেলে এদের আসল রূপটা ফুটে বেরোবেই। না হলে তুই ভাব, এত সুন্দর প্ল্যান করে হিসেব কষে ওইটুকু একটা বাচ্চাকে কেউ গুম করতে পারে? নিতিন মাসি ঠিকই বলেছে। টুপুরের একটা শ্বাস পড়ল। সত্যি, মানুষকে চেনা বড় কঠিন। বন্ধুরা, মাত্র 3 দিনের মধ্যে মিতিন মাসি তাহলে কিন্তু সলভ করলো কেসটা, খুঁজে পেল ছোট্ট রনি বাবাকে। তোমাদের কেমন লাগলো গল্পটা? কমেন্ট করে তা কিন্তু অবশ্যই জানিও। আজ তাহলে পরে কিন্তু এখানেই টাটা জানাচ্ছি, তোমাদের সবার শুভকামনার সাথে। টাটা, সবাই ভালো থেকো।